শিশু রক্ষা কমিশন 5 বছরে একটা কাজই করেছে আমার অভিজ্ঞতাতে। সেটা হলো, আমি একটা, আজকে যেটা এক্স তখন ছিল টুইটার, আমি একটা পোস্ট করেছিলাম। তাজ বেঙ্গল হোটেলে 500 পুলিশের সমাবেশ। আমি বলেছিলাম কয়লা ভাইপোর জন্মদিন ছিল, তা কয়লা ভাইপোর কি স্ট্যাটাস মেনটেন করে যাকে 500 পুলিশ দিয়ে তাজ বেঙ্গলকে দুর্গ বানানো হয়েছে এবং সেখানে একটা একদম হাই ফাই প্রোটেকশন দেওয়া হয়েছে, জামাল লাগানো হয়েছে, ডগ স্কোয়াড পাঠানো হয়েছে, মেটাল ডিটেক্টর বসানো হয়েছে। তারপরে দেখলাম আমি একটা নোটিশ পেলাম। আমাকে নোটিশ দিয়ে শিশু রক্ষা কমিশন জানতে চাইল যে আপনি কেন একটা ছোট্ট বাচ্চার জন্মদিন নিয়ে এই ধরনের কথা বলেছেন। আমি উত্তর দিয়ে বললাম যে আমি তো কারোর নাম বলিনি, আমি বলেছি কয়লা ভাইপোর ছেলের জন্মদিন। আমি জানতে চাইলাম কয়লা ভাইপোটা কে, আমাকে নাম বলুন। তারপরেও উনি থামতে নারাজ, ম্যাডাম চক্রবর্তী। 3 বার নোটিশ, বলে আপনার আগের উত্তরে আমরা সন্তুষ্ট নই, এগেন নোটিশ। আমি হাইকোর্টে গেলাম। হাইকোর্টে মহামান্য বিচারপতি তো হেসেই ফেললেন সবার সামনে, বললেন যে আপনারাই বলুন, সরকারই বলুন কয়লা ভাইপোটা কি। ওরা তো বলতেও পারলো না, বলার তো অসম্ভব। समझदार का तो इशारा ही काफी है। আজকে একটি চ্যানেলের কনক্লেভ হয়েছে, তো সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী পুরনো ওই যে ঘটনা সেটাকে স্মরণ করেছেন। দর্শক, আমি এটা নিয়ে বলতে এলাম তার আরও একটা কারণ, সেটা হচ্ছে যে ঘটনার কথা উনি বলছেন সেই ঘটনাকে জড়িয়ে আমার বিরুদ্ধে একটা কেস করা হয়েছিল। এই বিষয়টা মানে এই যে ঘটনা ঘটেছে এবং শুভেন্দু অধিকারী এলওপি ওনাকে নোটিশ করা হচ্ছে, এই সব বিষয়ে আমি একটা খবর করেছিলাম, টোটাল বিষয় নিয়ে। ওখানে যে জন্মদিন পালন করা হয়েছে এবং সেটা নিয়ে শুভেন্দু অধিকারী পোস্ট করেছেন, তাকে নোটিশ করা হচ্ছে, এই টোটাল বিষয় নিয়ে আমি একটা খবর করেছিলাম। তো আমাকে আমার বিরুদ্ধে কেস করা হয়েছিল। ওনার এই কথাতে আমার মানে মনে পড়ে যাচ্ছে আর কি বিষয়টা, এবং বিষয়টা আরও রিসেন্ট। এই জন্যই বলছি কারণ আমি রিসেন্টলি খালাস পেয়েছি এই মামলাতে। কলকাতার বাঁশদ্রোণী থানা আমার বিরুদ্ধে একটা কেস করেছিল, তো সেই কেসে গত সপ্তাহে আমি খালাস হয়েছি। তো ওখানে যেটা হয়েছে দর্শক, আমি সেই গল্পটা একটু আর কি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেহেতু উনি শেয়ার করছেন সেই ঘটনা। তো আমার সঙ্গে কি হয়েছে, আমাকেও ওই রকম প্রশ্ন করা হচ্ছিল। আমাকে যখন জেরা করা হচ্ছিল, আমার বিরুদ্ধে যখন কেসটা করা হয়েছিল, আমি কলকাতা হাইকোর্টে গেছিলাম, আমিও। তো কলকাতা হাইকোর্ট কিছু রেস্ট্রিকশন করে দিয়েছিল, গ্রেপ্তার করা যাবে না ইত্যাদি বিষয়। তো আমাকে যখন জেরা করা হচ্ছিল, আমিও ওই একই কথা বলেছিলাম। যারা ওখানে ছিলেন, যারা প্রশ্ন করছিলেন, আইও যিনি ছিলেন, আমিও বলেছিলাম যে কে কয়লা ভাইপোটা কে জানেন বলবেন কে কয়লা ভাইপো। ওনারা বলেননি, বলতে পারেননি। আর হয়েছে এই বিষয় জানতে চাইছিলেন আমার কত ইনকাম, কোত্থেকে টাকা পয়সা আসে, ইউটিউবে কীভাবে চলে, মানে একেবারে সাবজেক্টের বাইরে। তো এইসব করা হয়েছিল। তো তখন কিন্তু আমাকে বলা হচ্ছিল না যে অভিযোগটা কে করেছেন, মানে কে অভিযোগকারী। আমি জানতে চেয়েছিলাম যে কে অভিযোগ করেছেন, তিনি কে, তার কি পরিচয়, তার কি সমস্যা হলো আমার খবরে। আমাকে তার পরিচয় বলা হচ্ছিল না, শুধু এটুকুই বলা হচ্ছিল যে তিনি অভিযোগ করেছেন, আমি যে খবর করেছি এর জন্যে দাঙ্গা লেগে যাবে, অশান্তি লেগে যাবে, সেই জন্যে আমরা তদন্ত করছি। আমি বলেছি তদন্ত করুন, ঘটনা তো কবে ঘটেছে, আমি তার বেশ কয়েকদিন পরে ওখানে গেছিলাম। তো ঘটনা তো কবে ঘটেছে, খবর তো কবে হয়ে গেছে,
তো দাঙ্গা লেগেছে কি, অশান্তি হয়েছে কি কোথাও, আমাকে একটু বলতে পারবেন যে আমি খবর করেছি বা উনি এইসব বলেছেন, বা ওই শিশু অধিকার রক্ষা ওই সবও বলা হচ্ছিল। তো সত্যি মানে কি সমস্যা হয়েছে এমন কিছু আছে কি? দুই গোষ্ঠীর মধ্যে নাকি দাঙ্গা লেগে যাবে, এরকম মানে গন্ডগোল লেগে যাবে, এরকমও বলা হয়েছিল। আরে ওই রকম একটা ভাইপোর বাচ্চার জন্মদিন পালন হচ্ছে, সেখানে এলাহি আয়োজন, পুলিশকে মানে প্রচুরভাবে ব্যবহার করা হয়েছে, বম স্কোয়াড কত কি, এই বহর নিয়ে খবর করেছিলাম। তো এর জন্য দুই গোষ্ঠীর মধ্যে দাঙ্গা কোত্থেকে লাগবে, আং বাং সব মানে প্রশ্ন ছিল। কিন্তু কিছুতেই বলা হচ্ছিল না যে অভিযোগকারীটাকে। তো এবার তো কেস গড়িয়েছে, চার্জশিট করে দিয়েছে, আমিও কেস টেস তোলার জন্য সব চেষ্টা করে যাচ্ছি, কেসগুলো কোথায় কী অবস্থায় রয়েছে সেগুলো জানার চেষ্টা করেছি। তো এখন যেগুলো জানতে পারছি যে কিছু কিছু কেসে চার্জশিট করে দেওয়া হচ্ছে, কিছু কিছু কেসে এফআরটি, কিছু কিছু কেস এখনও পুলিশের আন্ডারই আছে। তো এসব আর কি। তো তার মধ্যে বাঁশদ্রোণীর ওই যে কেসটা, সেটা চার্জশিট করে দেওয়া হয়েছিল। তো চার্জশিট যখন করে দেওয়া হয়েছে, আমাকে ট্রায়াল সিস্টেমে সেখান থেকে আমাকে বিচারে যেতে হবে। তো সেই প্রসেস যখন শুরু হলো, তখন তো এবার জানতে পারলাম কে অভিযোগকারী। তো অভিযোগকারীর নাম জানতে পারলাম, ফোন নম্বরও দেখলাম এক জায়গায় আছে। তো আমি আর ফোনাফোনি করিনি, এবার আইনি প্রসেস যা হবার হচ্ছিল। তো এবার আদালতে যখন এলেন ওই যুবকটি, দেখলাম খুব নিরীহ একজন যুবক এবং খুবই দরিদ্র, গাড়ি চালান, জাস্ট গাড়ি চালান। তো উনি তো মানে যখন ওনাকে খবর দেওয়া হয়েছে যে এরকম কেস, আরামবাগ টিভির আমার বিরুদ্ধে কেস, উনিও তো আকাশ থেকে পড়েছেন যে আমি আবার ওনার বিরুদ্ধে কবে কেস করলাম। তো সামনাসামনি হওয়ার পরে উনি তো একেবারে হাতে পায়ে ধরার মতো একটা অবস্থা। আমি জানি না, আমি আপনার ব্যাপার বলে জানি না, অমুক তমুক। আমি বললাম যে তাহলে নামটা এলো কি কোত্থেকে? সই তো আপনার? হ্যাঁ, সই আমার। তো এলো কোত্থেকে নামটা? ওনার বক্তব্য ছিল যে আমি গাড়ি চালাই, তো আমার গাড়ি একটা সমস্যায় পড়েছিল, তো আমি সেই বিষয়ে কথা বলতে গেছিলাম। পুলিশের এক অফিসার আমাকে সই করিয়ে নেন যে এখানে সই করতে হবে। আমি জানি গাড়ি সংক্রান্ত কিছু ব্যবসা হতে পারে। ওই সই যে ওই কেস আপনার বিরুদ্ধে মানে এরকম মামলা করা, এটা আমি জানি না। আবার ওনার সঙ্গে কথা বলে যেটা বুঝলাম, উনি যে অভিনয় করছেন তাও না, খুব নিরীহ সাধারণ ছেলে, একেবারে গো বেচারা ছেলে, এবং পারিবারিক সমস্যাতে আছেন সেটাও জানলাম, তার বাচ্চার খুব শরীর খারাপ, এটাও জানলাম। তো আমি না এইসব লোকের মধ্যে আমি দোষ দেখতে পাই না। অনেক ক্ষেত্রেই যারা একটু অজ্ঞ হয়ে থাকেন তাদেরকে তো সই তো করতে বলেন না অনেকে, তাদের কি দোষ বলুন তো? দোষ তো ওই পুলিশের, যিনি সই করিয়েছেন ভুল বুঝিয়ে। তাকে আমি আর কি বলবো, হাতে পায়ে ধরা অবস্থা, বিচারকও যা পেরেছেন বলেছেন, কিন্তু তারা তো জাস্ট ইউজ হয়ে যাচ্ছেন না। তারা তো না আমাকে চেনে, না কোনো পলিটিক্যালি তাদের বিরাট কিছু যোগ আছে, না কোনো নেতা, একজন সাধারণ ছেলে গাড়ি চালান। তো আমি আর কি করবো, তাকে আর কি বলবো? তার যা হাল, আমি আবার ঘুরিয়ে কিছু টাকা পয়সা দিলাম, যাও খাওয়া দাওয়া করে বাড়ি যাও বলে দিলাম। দোষ তো হচ্ছে ওইসব অফিসারদের, যারা এইসব নিরীহ ছেলেদেরকে ব্যবহার করে আমাদের মতো লোকেদেরকে শায়েস্তা করার চেষ্টা করেছিলেন। দোষ তো হচ্ছে এইসব অফিসারদের, তাদেরকে খুঁজে বের করতে হবে। তো যাই হোক, ওই কেসে আমি খালাস হয়ে গেছি। আমাকে যেতে হয়েছে, 2 দিন 3 দিন যেতে হয়েছে, চার্জ ফ্রেম হয়েছে, একদিন দাঁড়াতে হয়েছে, এরকম 2-3 দিন যেতে, অর্ডার একদিনে যেদিন হয়েছে সেদিন আমাকে যেতে হয়েছে, আমার কাজ ফেলে যেতে হয়েছে। মাঝখানে দেখছিলেন না কদিন আমি ভিডিও কম করছিলাম, তো এরকম ছোটো করতে হয়েছে, এখনও করতে হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেছেন আপনার উপরে যেসব কেস আছে তুলে নেবেন, তো উনি বলেছেন, কিন্তু তোলার তো প্রসেস আছে, তো সেখানে তো আইনে যেতে হয়, এমনি তো মানে এমনি তুললে তো তোলা যায় না, প্রত্যেকটার আইনি প্রসেস আছে। তো ফলে এইসব ছোটাছুটি করতে হচ্ছে। তো তার মধ্যে এই বাঁশদ্রোণীর কেসটা, আজকে মুখ্যমন্ত্রীর এই বক্তব্য শুনে আমার মনে পড়ে গেল যে ওই ব্যাপারে আমার নামে কেস পর্যন্ত করা হয়েছিল। ওনাকে তো শিশু অধিকার রক্ষা কমিশনের তরফ থেকে নোটিশ করা হচ্ছিল, বারবার নোটিশ, সন্তুষ্ট না। তো উনিও জানতে চেয়েছিলেন যে আমি কি নাম বলেছি? আমি তো কয়লা ভাইপো বলেছি, কে কয়লা ভাইপো? তো কয়লা ভাইপো বললে কেউ তার উচ্চারণ করতে পারবেন না, তো বলতে পারবেন যে কয়লা ভাইপো মানে অমুক, বলতে পারবেন? সে সাহসটা ছিল। তো তাহলে জানেন না কে কয়লা ভাইপোর ছেলের জন্মদিন হিসেবে বলা হয়েছে, আর আগ বাড়িয়ে নোটিশ পাঠাতে শুরু করে দিয়েছেন। শিশুর কি সুরক্ষা বিঘ্নিত হলো? আরে আপনি তো জানেনই না কার ছেলের কথা বলা হচ্ছে,
তো কার হয়ে তাহলে দালালি করে নোটিশটা করছেন, সেই কথাই উনি আজকে বলেছেন ওখানে, সেটা বলেছেন। তো যাই হোক, পরে একটা সময় থেমে গেছিল সেই কমিশন, কিন্তু আমার নামে কেসটা হয়ে গেছিল, আমাকেও ছোটাছুটি করতে হয়েছিল, কিন্তু তার রেজাল্ট হচ্ছে ওই খালাস। আরও সব কাহিনী আছে, আরও যেসব কেস টেস উঠছে তাদেরও অনেকের, মানে যারা সব অভিযোগকারী আর কি, তাদের অনেকের সঙ্গে আমার কথা হয়েছে পরে, সব কাহিনীগুলো পরে পরে বলবো। সব চমকে উঠবেন, এমন এমন লোকজনদেরকে দিয়ে অভিযোগ করানো হয়েছে না, জাস্ট চমকে উঠবেন। আমি পরে এইসব নিয়ে একদিন একটা এপিসোড করব, যে কিভাবে মানুষকে মিথ্যা কেসে ফাঁসানো হয়েছে লাগাতার। আজকে উনি বলছেন আমাদের কর্মীদের নামে 10,000 12,000 কেস দেওয়া হচ্ছে। আরে আপনি তো ফেক কেস দেওয়ার মানে দিদিমণি ছিলেন, কিভাবে মানুষকে ফাঁসানো হয়। ওই যে শুভেন্দু অধিকারীকে পর্যন্ত নোটিশ দিতে শুরু করে দিয়েছিলেন। আবার ওখানে বলা হয়েছিল, আমার মনে আছে, যে যদি সন্তোষজনক উত্তর না আসে তাহলে আরও কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে। এটা উনি হয়তো এখন বলেননি, নাকি পরে বলেছেন কে জানি। এরকম হুঁশিয়ারি ছিল ওনাকে নোটিশ দেওয়ার সময়। উনিও লড়াকু ছেলে, লড়াকু লোক ছিলেন, যায় আসে।